আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। আগামী শিক্ষাবর্ষে কারিকুলামে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে 4 নতুন বই। তবে মাঠ পর্যায়ের সক্ষমতা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞরা। রাজধানীর শিশুদের রক্তে 98% সীসার ভয়াবহ উপস্থিতি, বিকলাঙ্গ প্রজন্ম রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শহরের নতুন প্রজন্মদের কাছে সাঁতার শেখা যেন এক বিলাসিতা, সুযোগের অভাবে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। এবারে বিস্তারিত। আগামী শিক্ষাবর্ষে দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন 4টি বই, যেখানে জোর দেওয়া হচ্ছে আনন্দমুখী শিক্ষাকে। এছাড়া পাঠ্য বইয়ে থাকছে তৃতীয় ভাষা শেখার গুরুত্ব নিয়ে আলাদা অধ্যায়। তবে পূর্ব প্রস্তুতি ছাড়া এই নতুন বইয়ের সংযোজন নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদেরা। নওশিন জাহান তাসমিয়ার রিপোর্টে। যুগোপযোগী ও বৈশ্বিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে দেশের শিক্ষাক্রমে বড় পরিবর্তনের আভাস। বাংলা ও ইংরেজির পাশাপাশি এবার তৃতীয় একটি ভাষা শিক্ষার ওপর জোর দিচ্ছে সরকার। 2028 শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছে এই তৃতীয় ভাষা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি ভাষা বেছে নিতে পারবে। তবে 2028 সালের মূল বাস্তবায়নের আগে আগামী বছর অর্থাৎ 2027 সাল থেকে শিক্ষার্থীদের এর গুরুত্ব বোঝানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। নতুন ভাষা শেখা কেন জরুরি তা নিয়ে একটি বিশেষ অধ্যায় যুক্ত হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে। শুধু ভাষার সংযোজনই নয়, 2027 শিক্ষাবর্ষের কারিকুলামে যুক্ত হচ্ছে নতুন আরও 4টি বই। এর মধ্যে চতুর্থ শ্রেণীতে যুক্ত হচ্ছে খেলাধুলা এবং শিল্প ও সংস্কৃতি নামে 2টি বই, আর ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দের সাথে শিক্ষা নামে ভিন্নধর্মী 2টি বই। নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানালেও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিয়ে ভাবছেন শিক্ষকরা। দেখুন, ক্লাস 4-এর বাচ্চাদের ক্ষেত্রে আনন্দ ঘন একটা পরিবেশই হচ্ছে বড় বিষয়। পৃথিবীর অনেক দেশই আছে যেখানে ক্লাস 3 পর্যন্ত কোনো পরীক্ষা নেই, বই খাতা নেই। তারা স্কুলে এসে শুধু বিভিন্ন ম্যানার শিখে, আচার আচরণ শিখে, অন্যদের সাথে মিশতে শিখে। সেদিক থেকে চিন্তা করলে ক্লাস 4-এর জন্যে একেবারে খুব বেশি কর্মমুখীর দিকে যাওয়াটা খুব বেশি জরুরি না। আমার মনে হয় তারা চিত্ত বিনোদনের মধ্য দিয়ে যদি ভালো একটা পরিবেশে শেখার সুযোগ পায়, সেটাই তাদের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে। দেখেন, হ্যাপিনেস বিষয়টা তো আপেক্ষিক। এখন লার্নিং উইথ হ্যাপিনেস, তারা হয়তো লার্নিংয়ের কন্টেন্টগুলো এমন করে বাছাই করছেন যেগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দ লাভ করবে এবং একটা আনন্দঘন পরিবেশ তারা পাবে। এটা যেহেতু বিষয় হিসাবে আসছে, নিশ্চয়ই শিক্ষার্থীদের মাঝে কীভাবে হ্যাপিনেস ক্রিয়েট করা যায়, তাদেরকে কীভাবে হ্যাপিনেসের মধ্যে রাখা যায়, সেই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। যেহেতু নতুন 2টা কারিকুলাম এখানে যুক্ত হচ্ছে, আমার মনে হয় টিচার্সদেরও একটা ট্রেনিংয়ের দরকার আছে। একটা ট্রেনিং হইলে তাহলে দেখা যায় ওদেরকে আমরা আরও ভালো ডেলিভার করতে পারবো, যেহেতু আমরাও এই বিষয়ে নতুন। পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতা যাচাই না করে নতুন বই যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদ গবেষক মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা যেই পদ্ধতিতে এটা করছি, এই পদ্ধতিটা সঠিক না। কারণ আমার এই সাবজেক্টগুলো লাগবে কিনা, আমি কি নিড অ্যাসেসমেন্ট করেছি, আমি কি দেখেছি যে আমার এটা কতটুকু প্রয়োজন, কিংবা এটাকে আমি কিভাবে অ্যালাইন করব অন্য সাবজেক্টগুলোর সাথে, সেজন্য কি আমার কোনো বিশেষজ্ঞ কাজ আছে, কোনো রিপোর্ট আছে, আমি কিসের আলোকে করব এগুলো, আমার কি শিক্ষানীতি আছে? আমার তো শিক্ষানীতি নাই। তো শিক্ষানীতি ছাড়া আমি কিভাবে এই বইগুলো হুটহাট করে বদলে ফেলছি? আমি আগে করা লাগবে একটা শিক্ষা কমিশন করে এরপর একটা শিক্ষানীতি তৈরি করা লাগবে, সেই শিক্ষানীতির আলোকে তৈরি করা লাগবে কারিকুলাম। তাদের পরামর্শ, বইয়ের সংখ্যা বা বোঝা না বাড়িয়ে শিক্ষাদানের পদ্ধতিকে আরও আধুনিক ও আকর্ষণীয় করা উচিত। পঞ্চম শ্রেণী পাশ করলো, কিন্তু দেখা যাচ্ছে ক্লাস 3 স্ট্যান্ডার্ডে সে পারছে না। তো আমাদের এখানে তো এই শিক্ষার্থীরা মূল জিনিসগুলোই শিখছে না, এরপরেই না আমি বাহুল্য। এটা একটা। আরেকটা জিনিস হলো যে শিক্ষক তো আমাদের প্রথম কথা ইন টার্মস অফ কোয়ান্টিটির দিক থেকে আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই। আমাদের এমনও দেখা গেছে যে যদি 70,000 প্রাথমিক বিদ্যালয় হয় গভর্নমেন্টের, প্রায় অর্ধেকের মতো সেখানে প্রধান শিক্ষকের পদ খালি।
কোনো শিক্ষকের পদ হয়তো 10টা পদ আছে 4 জন, 3 জন, 2 জন। তো এখন এত শিক্ষক স্বল্পতা রেখে আপনি তো আপনার বিদ্যমান সাবজেক্টগুলোকেই পড়াতে পারছেন না, আবার নতুন সাবজেক্টে নিয়ে আপনি কারা পড়াবে, এগুলো কখন পড়াবে, কি করবে? অর্থাৎ এই হলিস্টিক ডিজাইনটা আমাদের নাই। ডিজাইনটা থাকলে তখন আমরা ভালো মন্দ এগুলো স্পেসিফিক করে বলা যায়। রূপরেখা কাগজে কলমে যতটা সম্ভাবনাময়, বাস্তবে তার সফলতা ততটাই চ্যালেঞ্জের। যথাযথ প্রস্তুতি নিশ্চিত করে নতুন বইগুলো শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সবার। নওশিন জাহান তাসমিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী ঢাকার 65 থেকে 98% শিশুর রক্তেই মিলছে বিষাক্ত সীসা, যা পঙ্গু করে দিচ্ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। ইউনিসেফ ও আইসিডিডিআরবির সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই শিউরে ওঠার মতো আতঙ্কজনক তথ্য। ঢাকার বাতাস, মাটি আর নিত্যদিনের জিনিসপত্র থেকে শিশুদের শরীরে নীরবে ছড়িয়ে পড়ছে এই ভয়াবহ বিষ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনই অবৈধ সীসা কারখানাগুলো বন্ধ করা না গেলে দেশ এক মেধাহীন ও বিকলাঙ্গ প্রজন্মের দিকে ধাবিত হবে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ঢাকার বাতাসে আর মাটিতে নীরবে ছড়িয়ে পড়ছে এক মারাত্মক বিষ, যা আমাদের অজান্তেই মিশে যাচ্ছে কোমলমতি শিশুদের রক্তে। এর নাম সীসা। ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী দেশের প্রায় 38.3% শিশুর রক্তে ক্ষতিকর মাত্রায় সীসা পাওয়া গেছে। রাজধানী ঢাকার চিত্র আরও ভয়াবহ। ইউনিসেফ বলছে, ঢাকার 65% শিশুর রক্তে সীসা উচ্চমাত্রায়। বাংলাদেশ ব্যাপী এখন বায়ু দূষণের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, সাথে সাথে পানি দূষণ এবং মাটি দূষণও হচ্ছে। আর সীসা দূষণ এই মাটি, পানি, বাতাস 3 জায়গার মাধ্যমেই মানব শরীরে প্রবেশ করছে। ঢাকা শহরে শিশুদের শরীরের রক্তেই সবচেয়ে বেশি সীসার উপস্থিতি রয়েছে। এইটির অন্যতম 3টি কারণ হলো, এক, ঢাকাতে যেই যানবাহনগুলো চলাচল করছে সেই যানবাহনগুলো থেকে সীসা নির্গত হয় কালো ধোঁয়ার মাধ্যমে, এবং ঢাকাতে যেই আমাদের অটোরিকশা যেগুলো আছে এগুলোর ব্যাটারি থেকে যেই অ্যাসিড নির্গত হয় সেখান থেকে সীসা নির্গত হয়, এবং আমাদের এই শহরের পেইন্ট এবং অন্যান্য উৎস থেকে যে সীসা আছে সেটি সবচেয়ে বেশি নির্গত হয়, যে কারণে ঢাকা শহরের শিশুদের সীসা আক্রমণের বা সীসার উপস্থিতি ঢাকা শহরের শিশুদের রক্তে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। সীসা দূষণ কমিয়ে আনার জন্য সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। সীসা দূষণের প্রধানতম উৎস ব্যাটারি থেকে যে দূষণ হচ্ছে, পেইন্ট থেকে যে দূষণ হচ্ছে, বিভিন্ন খাদ্যদ্রব্যে আসছে, খেলনাতে আসছে, এই যে উৎসগুলো চিহ্নিত করে এগুলো বন্ধ করার জন্য জোরালো ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে আইসিডিডিআরবির একটি নির্দিষ্ট গবেষণায় ঢাকার প্রায় 98% শিশুর শরীরে অতিরিক্ত সীসার উপস্থিতি মিলেছে। পরিবেশবিদরা মনে করছেন, এই বিষের উৎস আমাদের খুব কাছেই। সস্তা অ্যালুমিনিয়ামের পাত্র, উজ্জ্বল রঙের খেলনা, ব্যাটারি চালিত রিকশা এবং অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা থেকে এই সীসা ছড়াচ্ছে। নানান ধরনের সমস্যায় আমাদের শিশুরা ভুগছে। যেমন তাদের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল শারীরিক, সেটা তো হচ্ছেই না। তাদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে, মেন্টাল ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে, তাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এবং আমরা যেটা দেখি তারা নানান ধরনের নিউট্রিশনাল কিংবা ভিটামিন ডেফিসিয়েন্সিতেও ভুগে, কারণ এই সীসা আসলে মানে যে অ্যাবজর্পশন ক্ষমতা ভিটামিনগুলো সেগুলো হচ্ছে কমিয়ে দিচ্ছে। এবং যারা লং টার্ম ধরে এই সীসা কারখানা মানে ব্যাটারিতে কাজ করছে, তারা লাংসের প্রবলেম, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেমে ভুগছে, তাদের আসলে লিভার প্রবলেম হচ্ছে, অনেকের ব্লাডার এবং হচ্ছে কিডনিও এফেক্ট করছে। তো আমরা যেটা বলতে চাই যে শিশুদেরকে আসলে এইসব কাজ তাদের জন্য খুবই বিপজ্জনক। আসলে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়। আর অলরেডি যে বাচ্চারা কাজ করছে তাদেরও যাতে রক্তের পরীক্ষাটা করানো হয়, তাদের আসলে আয়রন, ভিটামিন সি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখালে তাদেরকে সেই পরিমাণ সাপ্লিমেন্টও দেওয়া দরকার। এবং যাদের রক্তের সীসার মাত্রা প্রায় 45, একটি মানে একটা লিমিট রয়েছে, তার বেশি যদি চলে যায় তাদের আসলে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। তো এক্ষেত্রে আমরা বলবো যে যথাযথ কর্তৃপক্ষ যাতে এইদিকে সজাগ দৃষ্টি রাখে, কারণ আমাদের শিশুরা আমাদের আগামীর ভবিষ্যৎ। তারা যদি এতগুলো সিস্টেমের প্রবলেমে ভুগে ভবিষ্যতে, এটা আমাদের জন্য অনেক অ্যালার্মিং একটি বিষয় হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, সীসা শিশুদের মস্তিষ্কের বিকাশ চিরতরে ব্যাহত করে। এর কারণে শিশুদের আইকিউ কমে যায়। ভবিষ্যৎ প্রজন্মকে এই নীরব মহামারী থেকে বাঁচাতে এখনই প্রয়োজন কঠোর আইনি পদক্ষেপ ও সচেতনতা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে হামের প্রাদুর্ভাব শুরুর 3 মাস পেরিয়ে গেলেও কমছে না হাম আক্রান্তের সংখ্যা।
ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে শিশু রোগী আসছে হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞদের মতে যেসব রোগী হাসপাতালে আসছে তারা হামের বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আসছে। বিস্তারিত তাসমিম আক্তার রুহির রিপোর্টে। দেশে কিছুতেই কমছে না হামের প্রকোপ। প্রতিদিন হাসপাতালগুলোতে ভিড় করছে আক্রান্ত রোগীরা। তবে শুধু হাম নয়, এর পাশাপাশি তীব্র ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া এবং ত্বকের র্যাশের মতন নানান জটিল উপসর্গ নিয়ে আসছে। আমাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বললো হামের উপসর্গ দেখা গেছে, পরে এখানে নিয়ে আসতে বলছে। আমি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসা চলতেছে প্রাথমিক অবস্থায়। পাম্প হয়েছিল প্রথম মুখে বাইরে ছিল, মুখের ভিতরে হয়েছিল, যে জায়গায় দুইটা আসছিল, ও কলেরা হাসপাতালও আসছিলাম, ওই জায়গাতে পরে এরাত পাঠাইছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে চলতি জুন মাসে প্রথম 15 দিনের প্রতিদিন গড়ে 1000 বেশি শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে এর মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে অধিদপ্তর। লাস্ট 24 আওয়ার্সে আমাদের 83 জন রোগী ভর্তি হয়েছে। মূলত আমাদের কাছে জ্বর, শরীরে লালচে দাগ, এর সাথে নিউমোনিয়া নিয়ে কিছু রোগী ভর্তি হচ্ছে, কিছু রোগী ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। সাধারণত যেসব বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অপুষ্টিতে আক্রান্ত, তাদেরকে বেশি আক্রান্ত করতেছে এবং তাদের মধ্যে জটিলতাটাও বেশি দেখা যাচ্ছে। তো আমরা হামের রোগীর চিকিৎসার জন্য বাচ্চার শ্বাসকষ্টের চিকিৎসার সাথে সাথে তাকে নিউট্রিশনাল ইমপ্রুভমেন্টের জন্য অ্যাডভাইস দিচ্ছি। এবং এরপরেও কিছু কিছু রোগী আমাদের কাছে মস্তিষ্কে প্রদাহ মানে এনকেফালাইটিস জাতীয় উপসর্গ নিয়েও আমাদের কাছে আসতেছে। চিকিৎসকদের মতে হামের এই প্রাদুর্ভাব রুখতে জনসচেতনতা বাড়ানো এবং টিকাদান কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই। শিশুদের সময় মতন টিকা দেওয়া এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললেই এই রোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। তাসমিম আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। নগরায়নের এই যুগে শহরের 4 দেয়ালে বন্দি শিশুদের জন্য সাঁতার শেখার সুযোগ যেন এক বড় বিলাসিতা। জলাশয়ের অভাব আর আধুনিক সুইমিং পুলের উচ্চ ব্যয়ের কারণে শহরের সিংহভাগ শিশুই আজ সাঁতারহীন, যা বাড়াচ্ছে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি। কেন শহরের নতুন প্রজন্মের মধ্যে কমে যাচ্ছে সাঁতারের এই জরুরি জীবন দক্ষতা? সৈয়দ আশিকুর রহমান আলমনের রিপোর্টে। সাঁতার কেবল ব্যায়াম নয়, বরং জীবন বাঁচানোর এক কৌশল। অথচ নদীমাতৃক এই বাংলাদেশে এক বড় নির্মম বাস্তবতার নাম পানিতে ডুবে মৃত্যু। প্রতি বছর সাঁতার না জানার কারণে ঝরে যাচ্ছে হাজারো তাজা প্রাণ। সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর সাঁতার না জানার কারণে পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে প্রায় 19,000 শিশু ও কিশোর কিশোরী। কিন্তু কেন এই প্রজন্ম সাঁতার থেকে দূরে সরে যাচ্ছে? এখন আমাদের প্যারেন্টসরাও আমাদেরকে একা ছাড়তে চায় না। আমি অনেক ইচ্ছুক যে আমার সাঁতার শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি পারি না, তবে আমি চাই শিখতে। না, আমি পারি না, কিন্তু আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমি শিখে ফেলব। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে সাঁতার শেখার বেশ কিছু আধুনিক প্রতিষ্ঠান, যেখানে শত শত শিশুরা নিয়মিত সাঁতারের পাঠ নিচ্ছে। আমার বয়স 5 বছর। আমি এখানে সুইমিং করতে আসছি, আমি শিখছি। অল্প বয়স থেকে যদি ওদের সাঁতার শেখানো যায় তাহলে এটা ওদের ভবিষ্যতেও অনেক কাজে লাগবে। যেহেতু তারা অলওয়েজ বাসায় বসে থাকে অ্যান্ড টিভির সামনে থাকে, কোনো রকম অ্যাক্টিভিটি থাকে না, আমার মনে হয় সাঁতার কাটা এখন ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি টাস্ক হয়ে গিয়েছে। তবে দেশজুড়ে সুযোগের অভাবে এখনও এই অধিকার থেকে বঞ্চিত বিশাল এক জনগোষ্ঠী। এটা লাইফ সেভিংয়ের জন্য এটা অবশ্যই দরকার। প্রতিটা বাংলাদেশের নাগরিক চেষ্টা করতে হবে যে কোনো গার্জিয়ানের আন্ডারে বা কোনো সুইমিং পুলে, ট্রেনিং সেন্টারে শিখে নেওয়া তাদের জন্য বেটার। মাঠের অভাব আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে শহরে শিশুদের একটি বড় অংশই ঘরের 4 দেওয়ালে বন্দী। তবে বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা আর একটু সদিচ্ছা থাকলেই যে কোনো বয়সেই এই জীবন রক্ষাকারী বিদ্যা রপ্ত করা সম্ভব। প্রতি বছর আসলে বাংলাদেশে সাঁতার না জানার কারণে মৃত্যুবরণ করে প্রায় 19,000। এটার প্রতিদিন যদি আমরা ধরি তাহলে 40 জন এবং প্রতি ঘন্টায় 2 জন।
এই ক্ষেত্রে শিশুদের হারটা আসলে বেশি। এটা যদি প্রাথমিক বিদ্যালয়ে যদি সাঁতার শেখাটা বাধ্যতামূলক করা যায়, যেমন অন্যান্য সাবজেক্ট যেরকম সাঁতার শেখাটাও একটা ন্যূনতম একটা মার্কস নির্ধারণ করে, যেটা আমাদের আশা করছি যে আমাদের খুব শীঘ্রই এটা কার্যকর হবে। অলরেডি বাংলাদেশ সরকার এবং বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি এই পদক্ষেপটা হাতে নিয়েছেন এবং 7টি ডিসিপ্লিনের সঙ্গে আমাদের সুইমিংটাকেও ইনক্লুড করা হয়েছে। ছোটবেলা থেকেই যদি প্রত্যেকটা মা বাবা যদি মানে সচেতন হয়ে তাদেরকে সাঁতার শেখায়, একবার শিখলে আসলে সাঁতার কেউ ভুলে না। তো সাঁতারটা ছোটবেলা থেকে শিখলে পরে যেটা হয় যে তার অ্যাটলিস্ট মানে লাইফ রিস্কটা কম হবে। বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর এই অনাকাঙ্ক্ষিত হার শূন্যে নামিয়ে আনতে প্রয়োজন সকলের সমন্বিত উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে রাজধানী বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষা খাত বিশ্লেষণ ESA 2026 বিষয়ক যাচাইকরণ কর্মশালা। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন বা GPE এর আওতায় বাংলাদেশ সরকার, ইউনিসেফ এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং রাশেদাকে চৌধুরী সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। অতিথিরা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লেও শিক্ষার গুণগত মান, মৌলিক সাক্ষরতা এবং সমতা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। মিড ডে মিল সম্বন্ধে আপনারা সকলে পরিচিত এবং আজকে এখানে ইউনিসেফ সহ অনেকে আছেন যারা এই মিড ডে মিল তৈরি করতে আমাদের সরকারকে সহযোগিতা করেছে। প্রাথমিকে মাধ্যমিকেও টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। এসব সংকট কাটিয়ে উঠতে তথ্যভিত্তিক নীতি প্রণয়ন ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারা। We need to convert this human being to a empowerment and human capital. That's we are addressing. That's the reason we are allocating more budgets in the technical sector also. We have another education sector, it's the madrasa education sector. We are introducing in madrasa technical education to make it more effective education in the country. কর্মশালায় উপস্থাপিত ESE 2026 প্রতিবেদনের সুপারিশগুলো আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তর ঘটাতে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রশান্ত মহাসাগরে হাজার হাজার কিলোমিটার দূরে সৃষ্টি হওয়া একটি আবহাওয়াগত ঘটনা কিভাবে বদলে দিচ্ছে আমাদের আবহাওয়া, কৃষি আর জনজীবন। বিজ্ঞানীরা বলছেন, দূর সাগরের পানি হঠাৎ গরম হয়ে যাওয়ার এই প্রক্রিয়াই হলো এল নিনো। আর এই পরিবর্তন যখন তীব্র রূপ নেয় তখন তাকে বলা হয় সুপার এল নিনো। কিন্তু কি এই এল নিনো আর কেনই বা এটি নিয়ে বৈশ্বিক বিজ্ঞানীরা এত বেশি উদ্বিগ্ন? আফরিন আক্তারের রিপোর্টে। পৃথিবীর আবহাওয়ায় আবারও আলোচনায় এসেছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে সৃষ্টি হয় এই প্রাকৃতিক ঘটনা, যার প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায়। তবে তাপমাত্রা অস্বাভাবিকভাবে অনেক বেশি বৃদ্ধি পেলে পরিস্থিতি রূপ নেয় সুপার এল নিনোতে। জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম, যেটা এখন টলারেন্ট করা যাচ্ছে না, এরকম ক্লাসের মনোযোগ দেওয়া যাচ্ছে না, বাসায় এসে কোনো কাজ করা যাচ্ছে না, পড়ালেখায় ফ্রাস্ট্রেশন কাজ করতেছে। ঝড়, বন্যা, আবার হঠাৎ করে খরা, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু খুব বেশি প্রভাব পড়ে। প্রচুর পরিমাণ সম্পদ, যেমন ধানের জমিন, আরও বিভিন্ন জমিন থাকে, এগুলো সব নষ্ট হয়ে যায়। অতীতে 1982 থেকে 83, 1997 থেকে 98 এবং 2015 থেকে 16 সালের সুপার এল নিনো বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহ, খরা, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণ হয়েছিল। মৌসুমী বায়ু সমুদ্র থেকে প্রচুর শীতল জলীয় বাষ্প নিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা, কিন্তু যেই বছর এল নিনোর প্রভাব থাকে সেই বছর প্রশান্ত মহাসাগর থেকে এবং পরবর্তীতে বে অফ বেঙ্গল থেকে আমরা বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উপর দিয়ে শীতল জলীয় বাষ্পপূর্ণ বায়ুর পরিবর্তে উষ্ণ জলীয় বাষ্পহীন বা কম জলীয় বাষ্পযুক্ত বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এর ফলে যেই পরিমাণ বৃষ্টিপাত আমাদের এখানে আশা করা যায় মৌসুমী বায়ুর প্রভাবে, সেই আশানুরূপ বৃষ্টিপাতটি হয় না। এবং এই সময় যেহেতু সূর্যের তাপমাত্রা বেশি থাকে, এক ধরনের বৃষ্টির ছায়া বা খরার সৃষ্টি হয়।
যেই কারণে বৈশ্বিক 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি, স্থানীয় ফ্যাক্টর এবং এল নিনোর কারণে যে তাপদাহ হচ্ছে, শুষ্ক বাতাস প্রবাহিত হয়, এর ত্রিমাত্রিক একটি ইফেক্টে বাংলাদেশের মানুষ তীব্র তাপদাহের মধ্যে থাকে এবং এই হিট ওয়েভ বা তাপদাহের কারণে মানুষ, প্রাণী, উদ্ভিদ সবাই নানাভাবে আক্রান্ত হয়ে থাকে। সাধারণ অবস্থায় তাপদাহগুলো 3 থেকে 7 দিন প্রলঙ্গেড থাকলেও এল নিনো অবস্থায় এটি আরও বেশি প্রলঙ্গেড হয় এবং সাধারণ তাপদাহে যেখানে 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচার এই তাপদাহ থাকে, সেখানে এল নিনো অবস্থায় এটি আরও ট্রিগারিং আপ হয়ে 40, 42, 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ে এবং ফিল লাইক তাপমাত্রা কখনো কখনো 47 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। বাংলাদেশ প্রশান্ত মহাসাগরের তীরে না থাকলেও এল নিনোর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। বিশেষজ্ঞদের মতে এর ফলে দেশে তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিয়ম ও খরার প্রবণতা দেখা দিতে পারে, যা কৃষি ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। এদিকে চলতি জুনে স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র 32% হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এই যে এল নিনো, এটা 7 মাস থেকে 15 মাস পর্যন্ত এটা অনেক সময় শক্তিশালী থাকে এবং দেখা যায় যে এর যে ইম্প্যাক্ট শুধু এই বর্ষাকালে না, আপনার পরে যে উইন্টারে, বিশেষ শীতকালেও আপনার এর ইম্প্যাক্ট করার সম্ভাবনা আছে এবং এর পরের বছরও এর ইম্প্যাক্ট করার সম্ভাবনা আছে। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2027 সালে আপনার সামারের তাপমাত্রা অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সুপার এল নিনো যেটা বা শক্তিশালী যে এল নিনো, এর ইম্প্যাক্ট শুধু বাংলাদেশ না, এটা বিভিন্ন দেশে পড়ে। ইতিমধ্যে বিশ্ব আবহাওয়া সংস্থা কোন দেশে কী ধরনের ইম্প্যাক্ট পড়বে তারা একটা প্রেস ব্রিফিং দিয়েছে, এটা জুন মাসের 2 তারিখে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন স্টেক হোল্ডার যে এর ইম্প্যাক্ট কী হতে পারে, ইতিমধ্যেই আমরা বিভিন্ন সেক্টরকে ইনভাইট করে আমরা একটা ওয়ার্কশপও করেছি। সেক্ষেত্রে বিভিন্ন সেক্টরকে আমরা তাদের করণীয় কী তাদেরকে সেটা নির্ধারণ করতে বলেছি, বিশেষ করে কৃষিক্ষেত্রে, তারপর হেলথ সেক্টরে, পাওয়ার সেক্টরে, তারপর পোলট্রি সেক্টর, বিভিন্ন সেক্টরের ইম্প্যাক্ট পড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও শক্তিশালী ও ঘন ঘন এল নিনো দেখা দিতে পারে। তবে আগাম পূর্বাভাস ও কার্যকর প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এর ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহামঞ্চ ফিফা বিশ্বকাপ, আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে কোটি ভক্তের হৃদয়ে এখন কেবলই উত্তেজনা। 7 সমুদ্র 13 নদী দূরের এই উন্মাদনার ঢেউ এসে আছড়ে পড়েছে 56,000 বর্গমাইলের বাংলাদেশেও। বিশ্বকাপ মানে বাংলাদেশের চিরচেনা 2 চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকদের রাজত্ব। ফুটবল জোয়ারের সবচেয়ে প্রাণবন্ত রূপটি দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। টিএসসির সবুজ চত্বর থেকে শুরু করে বিভিন্ন হলের খেলার মাঠ, সবখানেই বসেছে জায়ান্ট স্ক্রিন। প্রিয় দলের জার্সি গায়ে প্রিয় তারকার জাদুকরী ড্রিবলিং আর গোল পোস্টের শট দেখার অপেক্ষায় এক সুতোয় গেঁথেছে ক্যাম্পাসের হাজারো শিক্ষার্থী। আমি ঘুমাইতে পারি না, আমি 5টা থেকে, আমি 2টা থেকে সজাগ যে কি অবস্থায় না আসার পর আমি আসলে দেখার জন্য কোনো জায়গাও পাইতেছি না, এত বেশি মানুষ। আসলে অনেক আনন্দ লাগতেছে, এত সকালবেলা ঘুম নষ্ট করে আমরা খেলা দেখতে আসছি। ও তো হাত দিয়ে গোল করে কাপ জিতছে আর ও তো 7টা 7 আপ পাইছে। অনেক আগে খাইছে, তখন আমার নেইমার ছিল না, দ্যাটস ওয়াই বাট 5টা তো পাওয়ার যোগ্যতা নাই ওদের। ম্যারাডোনার ভক্ত, সেই থেকে মেসির ভক্ত। শুধু ক্যাম্পাসের মাঠেই নয়, ফুটবলের এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকদের কথার লড়াই, মিম আর নানামুখী তর্ক বিতর্ক। তারা যে আমার হাতে 7 আপ দিছে, এই যে 7 আপ আসলে কিন্তু তারা দেয় না, তাদের ওই যে বাবা আছে না, বাবা, ঠিক আছে, একজন বাবা এখানে ছিল আজকে। তবে এই রেশারেশি আর খুনসুটি দিন শেষে রূপ নেয় এক অপার্থিব আনন্দে। হার জিত যাই হোক, ফুটবল যে শুধু একটা খেলা নয়, বরং মানুষকে এক সুতোয় বাঁধার এক অদ্ভুত জাদুকরী উৎসব। বিশ্বকাপকে ঘিরে পুরো বাংলাদেশের এই চিরচেনা রূপ যেন প্রতিবার আমাদের সেটাই মনে করিয়ে দেয়। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়া তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়া তোমরা চাইলে আমাদের সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর
015361199445। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।